হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসডিএম একাডেমি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় নারী এবং ছাত্ররা যে বিভিন্ন আন্দোলনে ভূমিকা নিয়েছিল সেই অধ্যায়। এই অধ্যায়ের পরবর্তী ক্লাস রশিদ আলী দিবস। আমি কিন্তু তোমাদের ছায়ার বই থেকে করাচ্ছি। এই প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস যদি তোমাদের দেখতে হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে এবং সেখানে XHL 7 বলে একটা প্লে লিস্ট করা আছে, অর্থাৎ ক্লাস 10 হিস্টোরি লেসন 7 বলে একটা প্লে লিস্ট করা আছে। সেই হিস্টোরি 7 প্লে লিস্টে গেলেই তোমরা এই অধ্যায়ের সপ্তম অধ্যায়ের সমস্ত ক্লাস পরপর দেখতে পাবে। আর যদি কোনো সমস্যা থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো বিষয় জানার থাকে, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে 9749067500। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো দেখো, আজকের ক্লাস শুরু করছি। রশিদ আলী। এই রশিদ আলী কে ছিলেন? আজাদিন বাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন। কে ছিলেন? আজাদিন বাহিনীর ক্যাপ্টেন। আজাদিন বাহিনী কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা গঠিত হয়েছিল? 1942। ক্যাপ্টেন মোহন সিং আর রাসবিহারী বসু উদ্যোগে। এগুলো আমি তোমাদের অনেকবার বলেছি, অনেকবার। কারণ এরা কোথায় গঠন করেছিল আজাদিন বাহিনী? জাপানের হাতে যে সমস্ত সৈন্যরা বন্দী ছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান বহু ভারতীয় সৈন্যকে, মানে ইংল্যান্ডের হয়ে যারা যুদ্ধ করতে গেছিল তাদেরকে গ্রেপ্তার করেছিল। তারপর তাদেরকে ওই জাপানের হাতে বন্দী ভারতীয় সেনাদেরকে জাপান প্রপোজ করেছিল যে তোমরা কি ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও, তোমরা কি লড়াই করতে চাও? ভারতীয় সৈন্যরা সাদরে সেই তাদের যে কথাবার্তা গ্রহণ করেছিল এবং তারা বলেছিল হ্যাঁ, ইংল্যান্ড তো আমাদের শত্রু, তাই ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। ফলে জাপানের হাতে বন্দী সৈন্যরা ঐক্যবদ্ধভাবে একটা দল গঠন করেছিল, তার নাম হচ্ছে আজাদিন ফৌজ, আজাদিন বাহিনী বা আজাদিন ফৌজ। এবং পরবর্তী সালে সেই আজাদিন ফৌজের দায়িত্বভার গ্রহণ করেছিল 1943 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই আজাদিন ফৌজের দায়িত্বভার গ্রহণ করার পরে তিনি এই আজাদিন ফৌজকে বেশ কিছু কিসে ভাগ করেছিল? ব্রিগেডে ভাগ করেছিল। বলেছিলাম তো এটা। তিনি আজাদিন ফৌজকে কয়েকটি ব্রিগেডে ভাগ করেছিলেন, যেমন নেহেরু ব্রিগেড, সুভাষ ব্রিগেড, আজাদ ব্রিগেড, ঝাঁসি রানী ব্রিগেড। এই ঝাঁসি রানী ব্রিগেড হচ্ছে নারীদের নিয়ে গঠিত একটা দল। ফাইন, তাহলে বোঝা গেছে। আর এই আজাদিন বাহিনীর অন্যতম একটা ক্যাপ্টেন ছিলেন, তার নাম কি? ক্যাপ্টেন রশিদ আলী। বোঝা গেছে তো? মানে এর আগে এই ক্যাপ্টেন রশিদ আলী কোথা থেকে আসছে, কি তার পরিচয়, তার আগে এই যে মানে ভিত্তিটা একটু বলে দিলাম, বুঝতে সুবিধা হয়েছে না হয়নি? হ্যাঁ, তাহলে আজাদিন বাহিনীর ক্যাপ্টেন কে ছিলেন? রশিদ আলী। আরো অনেক ক্যাপ্টেন ছিলেন, কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে রশিদ আলী। যখন 1945 খ্রিস্টাব্দে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা ফেলেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, তখন জাপানি সৈন্য তাদের নিজেদের দেশকে বাঁচানোর জন্য মানে আজাদিন ফৌজের সঙ্গে যে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করছিল, সেটা না করে জাপানি সৈন্য কি হয়, ভারত ছেড়ে তারা দেশে ফিরে যায়, মানে জাপান নিজেদের দেশকে বাঁচানোর জন্য। তখন নেতাজির কি হয়, নেতাজির মানে কি বলবো, মানে মনোবল কিছুটা হলেও একটু ক্ষুণ্ণ হয়েছিল। তবুও নেতাজি কি পুরোপুরি ব্যর্থ হয়েছিল? ব্যর্থ হননি। তবুও আশাবাদী নেতাজি বলেছিল যে পৃথিবীতে এমন কোনো রাত্রি আসে নাই যে রাতের প্রভাত হয় নাই, রাত শেষে অবশ্যই প্রভাত বা সূর্যোদয় হবেই। মানে নেতাজি তো আশাবাদী, নেতাজি তো চাইতো কি ভারতবর্ষের মুক্তি, তাই তো? এবারে কিন্তু তবুও নেতাজির তো যে পাওয়ার বা শক্তি বা যে সামরিক বাহিনী ক্ষমতা ছিল, সেটা তো কিছুটা কমে গেছিল। কেন কমে গেছিল? জাপান তার নিজেদের দেশকে বাঁচানোর জন্য ফিরে চলে গেছিল। এই পরিস্থিতিতে বহু আজাদিন বাহিনী সৈন্য বা ক্যাপ্টেনকে ভারতীয় মানে ব্রিটিশ সরকার কি করে? গ্রেপ্তার করে। আর সেই গ্রেপ্তার করা হয়েছিল যাদের, তাদের মধ্যে অন্যতম হচ্ছে রশিদ আলী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির কাছে অক্ষ শক্তির পরাজয়, মানে আমি ওই যে ঘটনাটা বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল দুটো শক্তির মধ্যে, একটা অক্ষ শক্তি, একটা মিত্র শক্তি। অক্ষ শক্তির মধ্যে ছিল জার্মানি, জাপান আর ইতালি। আর মিত্র শক্তির মধ্যে ছিল আফ্রাই, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া আর ইংল্যান্ড। এই মিত্র শক্তি অর্থাৎ আফ্রাইয়ের কাছে অর্থাৎ অক্ষ শক্তি হেরে গেছিল। হেরে যাওয়ার ফলে তখন ওই জাপান নিজেদেরকে আত্মসমর্পণ করেছিল, জানো তো এটা? এবার যখন ওই জাপান হেরে যায়, মানে জাপানের ভয়াবহ অবস্থা, বিপর্যয় দেখা দেয়, তখন তো নেতাজিও কিছুটা হলেও একটু দুর্বল হয়ে পড়েছিল, জানো তো এটা? ফলে সেই সময় বহু আজাদিন বাহিনী সৈন্যকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে এবং তাদেরকে কোথায় নিয়ে আসা হয়? দিল্লিতে নিয়ে আসা হয়। কোথায়? দিল্লির লালকেল্লায় তাদের বিচার শুরু হয়। কোথায়? লালকেল্লায়।
দিল্লির লালকেল্লায় এই সেনাদের বিচার শুরু হয় 1945 খ্রিস্টাব্দে এবং সারা দেশে তুমুল আন্দোলন উত্তেজনা তৈরি হয় যে ওই আজাদিন ফৌজের সেনাদের কি করতে হবে, ছাড়তে হবে, মুক্তি দিতে হবে। 11ই নভেম্বর আজাদ হিন্দ সপ্তাহ পালন হয় 1945 11ই নভেম্বর কি পালন হয়, আজাদ হিন্দ সপ্তাহ। আর 12ই নভেম্বর আজাদ হিন্দ দিবস পালন হয়। তাহলে কোন দিন আজাদ হিন্দ দিবস পালন হয়? আর আজাদ হিন্দ সপ্তাহ কত সালে পালন হয়েছিল? 11ই নভেম্বর। এবং ব্রিটিশের হাতে বন্দী আজাদ হিন্দ সেনাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ক্যাপ্টেন রশিদ আলী। আমি খানিকটা আগেই বলেছি। এই ক্লাসটা যদি ভালো করে শোনো তোমাদের পড়া এখানেই মুখস্থ হয়ে যাবে। তাহলে কে ছিল? রশিদ আলী। এবং বিচার হয়েছিল কোথায়? দিল্লির লালকেল্লায়। বিচারে 1946 রশিদ আলীর 7 বছরের সশ্রম কারাদণ্ড করা হয়। কতদিন? 7 বছরের। এবং এই ঘোষণার প্রতিবাদে বাংলা উত্তাল হয়ে ওঠে। মানে কেন রশিদ আলীকে গ্রেপ্তার করা হবে? রশিদ আলী কি অন্যায় ছিল? রশিদ আলীকে কেন মুক্তি দেওয়া হবে না? এই প্রতিবাদে সারা বাংলা জুড়ে তীব্র গণ আন্দোলন তৈরি হয় এবং বিশেষ করে কলকাতায় আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। এই ঘোষণার প্রতিবাদে বাংলা উত্তাল হয়ে ওঠে। 1946 খ্রিস্টাব্দের 11 থেকে 12ই ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক গণ আন্দোলন 13ই ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক গণ আন্দোলন ছড়িয়ে পড়ে। গণ আন্দোলন মানে বোঝো তো, যখন সমাজের সর্বস্তরের মানুষ একত্রিতভাবে আন্দোলন করে তখন সেই আন্দোলনটাকে কি বলে? গণ আন্দোলন। 13ই ফেব্রুয়ারি গণ আন্দোলন ছড়িয়ে পড়ে এবং রশিদ আলীর মুক্তির দাবিতে 11ই ফেব্রুয়ারি মুসলিম লীগ কলকাতায় ছাত্র ধর্মঘটের ডাক দেয়। মুসলিম লীগ একটা দল, ভারতের সংবিধান স্বীকৃত দল, কিন্তু মানে নির্বাচন কমিশনার স্বীকৃত দল। যেমন বিভিন্ন দল আছে জানো তো, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ, অকালি দল, তারপরে আর এরকম বিভিন্ন দল আছে জানো তো, ওগুলো কিন্তু ভারতের নির্বাচন কমিশনার স্বীকৃত দল। ঠিক তেমনই মুসলিম লীগও একটা স্বীকৃত দল, কিন্তু এই দলটা অনেক পুরনো। কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত? 1885, আর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906। ঠিক আছে? তো তখন কিন্তু ওই ভারতীয় পার্লামেন্টে মানে স্বাধীনতার পূর্বে এই মুসলিম লীগের কিন্তু একটা সক্রিয় সদস্য ছিল জানো তো, মানে বহু সদস্য ছিল। ঢাকার নবাব সলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই 12ই ফেব্রুয়ারি দিনটিকে রশিদ আলী দিবস হিসেবে পালন করা হয়। মানে রশিদ আলীর মুক্তির দাবিতে। তাহলে কোন দিনটিকে রশিদ আলী দিবস হিসেবে পালন করা হয়? কারা ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছিল? মুসলিম লীগ। কোথায়? কলকাতায়। মনে থাকবে। এবং ওই মিছিলে পুলিশ গুলি চালায়। কলকাতা ও সন্নিহিত শিল্পাঞ্চলগুলিতে ধর্মঘট চলে। ধর্মঘট মানে বোঝো তো, মানে শিল্প কারখানাগুলিতে কাজ করবে না, গিয়ে মানে বসে থাকবে মিছিল, মানে এ নিয়ে যে মানছি না, মানবো না, মুক্তি চাই, মুক্তি চাই, এরকম। মুসলিম লীগ নেতা সুরাবুদ্দি, কমিউনিস্ট নেতা সোমনাথ লাহিড়ী, কংগ্রেস নেতা সতীশ চন্দ্র দাশগুপ্ত ওয়েলিংটন স্কোয়ারে এক বিশাল জনসভায় বক্তৃতা দেন। তাহলে মানে কার মুক্তির দাবিতে এরা বক্তৃতা দিয়েছিল? কারা কারা বক্তব্য দিয়েছিল? সুরাবুদ্দি, সোমনাথ লাহিড়ী। কোথায়? ওয়েলিংটন, কলকাতায়। সবার শেষে বিশাল মিছিল ডালহৌসি স্কোয়ারের দিকে যাত্রা করে। আন্দোলনের ফলে কলকাতার অসামরিক প্রশাসন এক প্রকার ভেঙে পড়ে। মানে কলকাতা পুলিশ যেটা বলে, জানো তো, কলকাতা পুলিশ কিন্তু একটা মানে কি বলবো, মানে পৃথিবীর ভিতরে একটা অন্যতম মানে পুলিশ বাহিনী যদি বলা যায়, কলকাতা পুলিশের একটা অন্যতম মানে কি বলবো, মানে ফোর্স আছে যেটা খুব উন্নত, যেটা সেটা যদি সঠিকভাবে কাজ করতে পারে তাহলে কোনো রকম মানে কি বলবো অসামাজিক কাজ বা কোনো কাজকে তারা সহজেই দমন করতে পারে। কলকাতা পুলিশের সেই ক্ষমতা বা পাওয়ার আছে যদি সেটা সঠিকভাবে ইউটিলাইজ হয়। তো কলকাতা পুলিশ খুব ভালো, মানে কি বলবো, মানে এটা কিন্তু ব্রিটিশ সরকারের সময়কালে তৈরি। কলকাতা গেছো কেউ কখনো? কলকাতা পুলিশ গেছো? লালবাজার, লালবাজার যদি কখনো যাও কলকাতা ঘুরে আসবে, দেখে আসবে। এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী ডাকতে হয়। মানে কলকাতা পুলিশের পক্ষে এই মিছিল সামাল দেওয়া আর সম্ভব হচ্ছিল না। তখন কাকে ডাকতে হয়? কাদের ডাকতে হয় তখন? সেনাবাহিনী। সেনাবাহিনী মানে যারা দেশ রক্ষার কাজ করে তাদেরকে ডাকতে হয়। মানে মিছিল আর আটকাতে পারছিল না, মানে আন্দোলন এত তীব্র আকার ধারণ করে। ব্রিগেড মাঠে, ব্রিগেড, কলকাতার ব্রিগেড মাঠে যখন কোনো অনুষ্ঠান বা কোনো সভা সমিতি হয় তখন কিন্তু ওই সেনাবাহিনী থাকে। তখন কিন্তু মানে যদি কোনো মানে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য বড় কোনো মিটিং মিছিল হলে তখন ওখানে কি থাকে? সেনাবাহিনী থাকে। তো এই মিছিলে কলকাতায় অন্তত প্রায় 200 জনের মৃত্যু হয়, যদিও সরকারি হিসেবে এই সংখ্যা ছিল 84। ছাত্র আন্দোলনের সক্রিয়তা ও ব্যাপকতা জনমানুষের সার্বিক প্রভাব বিস্তার করে এবং এই সময় ছাত্রনেতা গৌতম চট্টোপাধ্যায় যথার্থ ভাবে বলেছেন অলমোস্ট রিভলিউশন বলে আখ্যা দিয়েছিলেন এই সময়টাকে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে রশিদ আলী স্মরণীয় কেন লিখতে পারবে তো? হ্যাঁ,
এরকমভাবে শুরু করবে। ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর অন্যতম ক্যাপ্টেন এবং তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং নেতাজির আহ্বানে সাড়া দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে তিনি তীব্র থেকে তীব্র করেছিল। পরবর্তীকালে তিনি 1945 খ্রিস্টাব্দে যখন জাপানের 1945 খ্রিস্টাব্দে যখন জাপানের ওপরে আমেরিকা যুক্তরাষ্ট্র বোমা ফেলে, তখন জাপান তার নিজের দেশকে বাঁচানোর জন্য নিজেদের দেশে মানে জাপানি সৈন্য নিজেদের দেশে ফিরে যায় এবং তখন বহু আজাদিন বাহিনী একটু দুর্বল হয়ে পড়ে এবং এই সময় বহু আজাদিন বাহিনীর সৈন্য ভারতীয় ব্রিটিশ পুলিশ প্রশাসনের হাতে বন্দী হন। তার মধ্যে অন্যতম ছিলেন ক্যাপ্টেন রশিদ আলী এবং এই রশিদ আলীর দিল্লি লালকেল্লাতে বিচার শুরু হয়। বিচারে 7 বছরের সশ্র কারাদণ্ড দেওয়া হয়। তার প্রতিবাদে কলকাতা সহ ভারতের বিভিন্ন প্রান্তে তীব্র গণ আন্দোলন শুরু হয়, যা 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছিল এবং এই 12ই ফেব্রুয়ারি দিনটিকে রশিদ আলী দিবস হিসেবে পালন করা হয়। তাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে রশিদ আলী চিরস্মরণীয়। ওকে, এইভাবে লিখতে পারবে তো? তাহলে কবে রশিদ আলী দিবস পালন করা হয়? রশিদ আলী কে ছিলেন? ক্যাপ্টেন। রশিদ আলীর মুক্তির দাবিতে কোন কোন নেতা বক্তব্য কলকাতায় সভা করেছিল? সোহরাওয়ার্দী, সোমনাথ লাহিড়ী আর সতীশচন্দ্র দাশগুপ্ত। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। টপিকটা একটু বলে দিই, 20 শতকে ভারতে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এই ক্লাসটা কিন্তু খুব ভালো ক্লাস হবে। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।